ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই যে বিশ্বভারতীর যে উপাচার্য, ওটা তো মোদির বাড়ির চাকর। নিশীথ প্রামাণিকের একেবারে দাড়িগম শুদ্ধ উপরে যারা আলাদা রাজ্যের দাবি করবেন, মিছিল করে আলাদা রাজ্যের দাবি জানাবেন, হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। রাজনীতিতে সবসময় এমন মানুষ এসেছেন যারা ব্যক্তিগত কারিশমাতেই বাজিমাত করেন। প্রয়াত কমল গুহের ছেলে উদয়ন গুহ তেমনই এক রাজনৈতিক চরিত্র, যিনি কথা বললেই খবর, যিনি তার প্রতিটা অ্যাকশনে শিরোনামে থাকেন। উদয়নদা, এত দিনের রাজনীতির কেরিয়ার, কিন্তু আপনার নাম সবসময় এরকম ডায়লগের জন্য আসে কেন? কি কারণ বলুন তো? মানে বুঝলাম না। মানে বিভিন্ন কথা, ওই উদয়ন গুহ এই কথা বলেছে তাই শিরোনামে, ওই উদয়ন গুহ এই কথা বলেছেন শিরোনামে। উদয়ন গুহ মানেই একদম একটা রাউডি ইমেজ। সেরকম কোনো মনে হয় বলে তো আমার মনে হয় না। আমার তো এই যে লোকজনের সাথে কথা হচ্ছে বা বললাম, তোমাদের সামনেই তো বললাম যে আমাকে চেনেন কিনা, আমার উপর ভরসা আছে কিনা, আস্থা আছে কিনা। মানুষ তো স্বতঃস্ফূর্ত ভাবে উত্তর দিচ্ছেন যে হ্যাঁ ভরসা আছে, আস্থা আছে, বিশ্বাস আছে। রাউডি হলে কি আছে এটা মানুষের? মানে আপনার মাথা খুব ঠান্ডা আপনি বলছেন? আমার তো রাগ নেই, রাগ নেই, প্রতিবাদ আছে। 2011 সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথমবার ফরওয়ার্ড ব্লকের টিকিটে নির্বাচিত হলেও 2016 সালের বিধানসভা ভোটে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভায় যান। 2021 সালের হাই ভোল্টেজ নির্বাচনে তিনি তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে মাত্র 57 ভোটে হেরে যান। কিন্তু বিধায়ক পদ থেকে নিশীথ যখন পদত্যাগ করেন, উপনির্বাচনে তিনি রেকর্ড মার্জিনে জয়লাভ করেন। কিছুদিন পরেই তাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। গত 2রা এপ্রিল দিনহাটা তৃণমূল প্রার্থী হিসেবে উদয়ন মনোনয়ন জমা দিয়েছিলেন। 2011 সালেও তিনি এই কেন্দ্র থেকেই লড়েছিলেন। কিন্তু এবার 2026-এর আগে বারবার প্রতিটা কথাতেই উদয়ন গুহ জড়িয়েছেন বিতর্কে। কখনো নিশীথ প্রামাণিক, কখনো আবার সুকান্ত মজুমদার। উদয়নবাবুর নিশানা থেকে বাদ যান না কেউই। উনি কেন্দ্রীয় কি শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী, ওনার কথাবার্তা শুনে মনে হয় যে উনি কেন্দ্রীয় অশিক্ষা প্রতিমন্ত্রী। এরা হচ্ছে শিক্ষিত কিন্তু ভদ্রলোক নয়। ওনাকে কালো পতাকা দেখিয়েছে, ওটা তৃণমূলের লোকেরা দেখায়নি। যাদের নাম ভোটার তালিকার থেকে বাদ গেছেন তারা দেখিয়েছে। এবং এটা এই ধরনের ঘটনা আরো ঘটবে, আরো যেখানে ইন্টেরিয়ারে গেলে আরো বেশি মানুষ ওকে কালো পতাকা দেখাবে, এমনকি কালো কাপড়ও পরিয়ে দিতে পারে। আপনার কাকে বেশি লড়াকু মনে হয়, নিশীথ প্রামাণিক নাকি সুকান্ত মজুমদার? লড়াকু মানে কি? ফাইটিং স্পিরিট রয়েছে, বা আপনি যে প্যারামিটারে ব্যাখ্যা করবেন। সুকান্ত মজুমদারকে আমি কখনো কোনো বড় কোনো আন্দোলন করতেও দেখিনি। নিশীথ প্রামাণিককেও আমি কখনো, মানে শোম্যানশিপটা আছে, মানে দুজনেরই আছে। নিশীথের আবার একটু বেশি আছে। এই সুকান্ত মজুমদারের ভাষা, যা খুশি বলে দিলাম, যাকে যা খুশি বললাম পারে। না, আপনি একবার চ্যালেঞ্জ করেছিলেন সুকান্ত মজুমদারকে। সেই কি চ্যালেঞ্জ আপনার? ওই যে বলেছিল যে অমুক করবো তমুক করবো, আমাদের দিনাটা এসে দেখান, করে দেখান। তিনি তো এসেছিলেন। সে তো এসছি, আমি তো বলেছিলাম নির্বাচন ঘোষণা হওয়ার আগে আসুন। এখন তো মামা কাকার শেল্টার নিয়ে আসছে, একবার নিজের দমে আসুন, এসে এই কথাগুলো যেন খোলা ময়দানে বলে। আমি তার মারামারি করতে যাব না, কিন্তু বলার দমটা দেখাতে হবে। আপনার কি মনে হয় যে নিশীথ প্রামাণিক আর সুকান্ত মজুমদারের মধ্যে আপনি পলিটিক্যালি কাকে বেশি এগিয়ে রাখবেন? আমি পলিটিক্যালি কোনো এগিয়ে, শিক্ষিত অথচ অভদ্র হচ্ছে সুকান্ত মজুমদার, আর পড়াশোনা কম অভদ্র সেটা নিশীথ প্রামাণিক।
তবে প্রতিপক্ষের সঙ্গে যেমনটাই মিশুন না কেন, উদয়ন গুহ নিজের কেন্দ্রের মানুষের কাছে আপন মানুষ। পাঁচ বছরে সম্পত্তির সঙ্গে বেড়েছে তার দেনাও, বেড়েছে তার বিতর্কের অধ্যায়ও। কিছুদিন আগে বিধানসভায় এই যে লাস্ট যে সেশন, সেখানেও সেদিনকেও আমি নিজে ছিলাম, আমি দেখলাম যে আপনার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বাকবিতণ্ডা চললো, একটা তর্কাতর্কি চললো। সেদিনকে আপনার কি মনে হচ্ছিল একটু বলুন তো? আপনি রীতিমতো এগিয়ে গেছিলেন। যে কথাটা ও বলেছে সেটা ও প্রমাণ করতে পারবে না। যে কথাটা বলেছে ও ভালো করে জানে সেই ধরনের কথা আমি বলিনি। বামফ্রন্ট সরকারের যে কাজের সমালোচনা করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে যে সাংবাদিক আমার সাথে কথা বলছিলেন তিনি বলছেন তাহলে আপনার বাবাও তো এটা করেছে। আমরা করেছে, যদি ওটা করে থাকে এগুলো অন্যায় হলে সেটাও অন্যায়। বাবা যোগ্য অযোগ্য না, অনেক কাছের লোককে চাকরি দিয়েছেন কিন্তু কোনোদিনও কারোর কাছ থেকে টাকা নেননি, এটা আমি পরিষ্কার বলেছি। তারপরে বাবাকে চোর বলা হয় কিন্তু আমার জানা নেই। তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সম্পত্তি গত 5 বছরে বেশ খানিকটা বেড়েছে। দিনহাটার 3 বারের বিধায়ক তিনি, এবারও তাই তাঁর ওপরেই ভরসা রেখেছে দল। আগামী 23 এপ্রিল প্রথম দফাতে তার কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। উদয়নের বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী করেছে অজয় রায়কে। এছাড়া ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর নাম হরিহর রায় সিংহ এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম বিকাশ মণ্ডল। আগামী 4 মে ভোটের ফলাফল জানা যাবে, কিন্তু রাফ অ্যান্ড টাফ উদয়ন বলছেন তিনি যদি হারেন তাহলে তৃণমূল ক্ষমতায় আসবে না। আপনার এই এলাকাতেই, আপনার বিধানসভাতেই সীমান্তও রয়েছে। এই যে বেআইনি অনুপ্রবেশ, তোমাকে একটা বলি, এই যে অনুপ্রবেশকারী, এই যে এখানে আমি প্রথম যে মিটিংটা করলাম ওখানে একজন 80 বছরের বৃদ্ধ, গলায় কণ্ঠির মালা, তার মানে তিনি হিন্দু, তার নাম এবার বাদ গেছে। আমি যদি ধরেও নিই যে তিনি বাংলাদেশ, আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে তিনি বাংলাদেশ থেকে এসছেন, তাহলে বিজেপির ফর্মুলা অনুযায়ী তো তিনি অনুপ্রবেশকারী নন। কারণ বলা আছে যে হিন্দুরা বা অন্য ধর্মীয় মাইনরিটিরা যদি আসে তারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হবেন না। আর এই যে যাদের নাম বাদ দেওয়া হলো, ডিলিট করা হলো, একজনকেও তো বলতে পারছে না যে এই লোকটা অনুপ্রবেশকারী বলে বাদ গেছে। অনুপ্রবেশকারীটা কে তাহলে? যারা বাদ গেছে তারা অনুপ্রবেশকারী নাকি যারা ভোটার তালিকায় আছে তারা অনুপ্রবেশ? কেন্দ্র সরকারকে সেটা পরিষ্কার করে দিতে হবে। আর যদি যারা বাদ গেছেন তারা যদি অনুপ্রবেশকারী হয় তাহলে চিহ্নিত করতে হবে যে এই লোকগুলো অনুপ্রবেশকারী বলে তারা বাদ গেছেন। ক্ষমতা আছেন নরেন্দ্র মোদী, চ্যালেঞ্জ করে বলছি। আর কাঁটাতারের বেড়া আছে, বিএসএফ আছে, তারপরেও যদি অনুপ্রবেশ ঘটে থাকে তার জন্য দায়ী কে? বিএসএফ। তাহলে অমিত শাহকে সরিয়ে দিক, অবিলম্বে তাকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ দায়ী, ওরা তো পাল্টা বলছে যে বিএসএফ কে আপনারা জমি দিচ্ছেন না, আপনাদের সরকার জমি দেয়নি। আরে বাবা, জমি আমাদের সরকার দেয়নি। আজকের থেকে 10 দিন আগে সংবাদ মাধ্যমে দেখলাম যে একটা ট্রেন যেটা অসম থেকে দিল্লি যাচ্ছে, সেই ট্রেন থেকে 14 জন ধরা পড়েছে যারা বাংলাদেশি। তারা কিন্তু পশ্চিম বাংলা দিয়ে ঢোকেনি, তারা ঢুকেছে বিজেপি শাসিত রাজ্য দিয়ে। সেখানে ঢুকলো কি করে? তাহলে সেখানে কাঁটাতারের বেড়া নেই নাকি বিএসএফ এর মদতে ঢুকেছে? আমি তো মনে করি যে দিনহাটায় প্রায় পুরোটাই হচ্ছে কাঁটাতারের বেড়া আছে। কিছুটা জায়গায় নদী বেষ্টিত বলে সেই নদীর উপর ইয়ে নেই, নদীটাই ওখানে বর্ডার। বিএসএফ এর মদত ছাড়া সেখানে কোনো লোক ঢুকতে পারবে না। কোচবিহারের মাটিতে সম্প্রতি প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনিও ফের বেআইনি অনুপ্রবেশ, মালদার ঘটনা, একাধিক কথা বলেছেন এবং বিজেপি দাবি করে যে এটা সত্যঘাতী। মালদার ঘটনা অনুপ্রবেশ নিয়ে হয়েছে নাকি এসআইআর নিয়ে হয়েছে? কারা করেছে? তাদেরকে পশ্চিমবাংলার সিআইডিরা গ্রেপ্তার করেছে এবং এরা পশ্চিমবাংলার সংখ্যালঘু ভোটকে ভাগ করার জন্য তারা বিজেপির দ্বারা স্পন্সর্ড হচ্ছে, বিজেপি এদের টাকা দিচ্ছে।
উত্তরবঙ্গকে তো তারা টার্গেট করছেন, তারা বলছেন উত্তরবঙ্গের সব আসনে তারা লিড নেবেন, এবার দিনহাটা থেকেও লিড নেবেন। এবার দিনহাটার থেকে মানে কি, 21-এ তো আমি হেরেছিলাম, যদিও 57 ভোটে হেরেছিলাম। তো এবার দিনহাটা, তারপর তো আপনি মার্জিন বাড়িয়েছিলেন। হ্যাঁ, এবার দিনহাটার থেকে নেবো মানে, তার মানে দিনহাটাকে টাপ মনে হচ্ছে খুব। এটাই আমার স্যাটিসফ্যাকশন। যিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তাকে এলাকা ছাড়া করে দিয়েছে, মানে মস্তানি করে নয়, তিনি ভয় পেয়ে দিনহাটা ছাড়া হয়ে গেছে। দিনহাটাতে সেরকম কোনো সম্ভাবনা রয়েছে বিজেপির, নাকি বিজেপির নেতারা দিনহাটা নিয়ে একটু বেশি ভাবছে, বেশি কিছু করতে চাইছে? ওদের যে ডিমান্ড যে ওরা এবার নর্থ বেঙ্গলের সব আসনে জয়ী হবে, যদি আমি হারি তাহলে খুব টাফ হয়ে যাবে তৃণমূলের পক্ষে নর্থ বেঙ্গল। গত 2রা এপ্রিল দিনহাটা তৃণমূল প্রার্থী হিসেবে উদয়ন মনোনয়ন জমা দিয়েছেন। 2021 সালেও তিনি এই কেন্দ্র থেকেই লড়েছিলেন। দেখা যাচ্ছে গত 5 বছরে প্রায় 2 কোটি টাকার সম্পত্তি বেড়েছে তাঁর। উদয়নের নামে খুন সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগে মামলা ঝুলছে, তবে কোনোটিতেই তিনি দোষী সাব্যস্ত হননি। উদয়নের নামে মোট 2টি মামলা ঝুলে আছে। একটার ক্ষেত্রে 2013 সালে কোচবিহারের সাহেবগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়েছিল, অন্যটার এফআইআর হয় 2008 সালে দিনহাটা থানায়। সাহেবগঞ্জের মামলাটাতে খুন, বিনা প্ররোচনায় আঘাত এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা যোগ করা হয়েছে। খুনের ধারা রয়েছে দিনহাটা থানার মামলাটিতেও। হলফনামা অনুযায়ী ওই মামলায় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় খুন, দাঙ্গা, অপরাধমূলক অনধিকার প্রবেশ, অবৈধ জমায়েত, পুলিশকে আক্রমণ, পুলিশের কাজে বাধা, দাঙ্গায় উস্কানি এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। উদয়নদা গুনেছেন আপনার বিরুদ্ধে কতগুলো মামলা, খুনের মামলাও আপনার বিরুদ্ধে রয়েছে? 2টো, আর কিছু যা আছে সেগুলো খারিজ হয়ে গেছে, বেকসুর খালাস। এগুলো যদি চার্জ ফ্রেম হয় ওগুলোও বেকসুর খালাস হবে। তবে এই ব্যাপারটা তুমি যখন প্রশ্ন করলে তখন আমার ভালো হলো একটা জিনিস বলবার তোমাদের মাধ্যমে। অনেকে বলেছিলেন যে আমি খুনের মামলা থেকে বাঁচবার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম। সেই মামলা 2টো এখনো চলছে, পেন্ডিং। তার মানে আমি কোনো শর্ত দিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করিনি এবং তৃণমূলের কোনো নেতা বা নেত্রীকে বলিও নি যে আমার কেস 2টোকে তুলে নেওয়া হোক। $80,230 টাকা নগদ হাতে নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন উদয়ন। তাঁর স্ত্রী শাশ্বতী গুহের হাতে নগদ আছে 8,160 টাকা। লক্ষণীয়, 2021 সালের হলফনামাতেও উদয়নের স্ত্রীর হাতে একই পরিমাণে নগদ টাকা ছিল। বর্তমানে উদয়নের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 4,55,311 টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে 3,56,22,907 টাকার। উদয়নের স্থাবর সম্পত্তির পরিমাণ 35,28,422 টাকা। সল্টলেক এবং দিনহাটায় তার বাড়ি আছে, তবে দিনহাটার বাড়িটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে এখন উদয়নের সম্পত্তি মোট 4,40,83,733 টাকা। সরকারি সম্পত্তি সুরক্ষা আইন এবং শৃঙ্খলা রক্ষা আইনেও মামলা হয়েছে উদয়নের নামে, তবে ওই চার্জ এখনো গঠন হয়নি। 2021 সালের হলফনামাতেও উদয়নের নামে 2টি মামলা ছিল। তখন তিনি জামিনে মুক্ত ছিলেন। শুনানির পরবর্তী তারিখও উল্লেখ করেছিলেন হলফনামায়। আপনি কি হিন্দি ওয়েব সিরিজ দেখেন? সময় কম দেখি, তার মধ্যে যে টুকটাক পারি দেখি। আপনার পছন্দের অভিনেতা? তো অনেক আছে, যখন যার অভিনয় ভালো লাগে। এই যে শাশ্বত চ্যাটার্জি, খুব নাম করা ইয়ে নয়, শিল্পী নয়, কিন্তু ওর অভিনয় অনেক জায়গায় ভালো লাগে। আমার ঋত্বিক চক্রবর্তীর অভিনয় ভালো লাগে। সময় পেলে দেখেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীর ছবি দেখা তার পছন্দের। ফেসবুকে অ্যাক্টিভ থাকেন। কমেন্টস বক্সে আসা কটু মন্তব্যকেও পড়তে ভালোবাসেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ।
উদয়নদা, আপনার এলাকায় তো ঘুরছি এবং দেখছি আপনি বিভিন্ন কিছু সংবাদের শিরোনামে আসেন, সবসময় আসেন, রাজনীতির বাইরেও সোশ্যাল মিডিয়াতে আপনি কতটা অ্যাক্টিভ? মানে খুব আমি বেশি তো- ভীষণভাবে ফেসবুকটা ভীষণভাবে করি হ্যাঁ। এবং বিভিন্ন রকম পোস্টও করি, হুম। দেখতেও ভালো লাগে। তাতে কি ধরনের কমেন্টস বেশি পান? কি ধরনের গালাগালিও করে লোকের তেরে, কিছু লোক তেরে গালাগাল করে? হ্যাঁ, এনজয় করি সেগুলো। আচ্ছা। যে আমাকে চেনে না, হুম। হয়তো আসানসোল থেকে কেউ একটা গালাগালি করছে, কি দুর্গাপুর থেকে গালাগালি করছে, হুম। ভালো লাগে যে তাহলে আমার পরিচিতিটা আছে ওইসব। মানে দিনহাটার বাইরে তো দিনহাটার ডেফিনেটলি বাইরে তো অনেক- সেটা আছে। অনেক- এমনকি মানে বাইরের স্টেটের থেকেও গালাগালি করছে। হুম। এগুলো মনে হয় যে তাহলে আমার একটা পরিচিতি আছে, ভালো হোক মন্দ হোক, মানে লোকে আমাকে জানে। একাধিকবার সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়েছেন নিশীথ প্রামাণিক, প্রায়শই তার নিশানায়। ইটের বদলে ফুল দিতে একেবারেই নাপসন্দ উদয়নবাবুর। সাফ জবাবে জানালেন, উদয়ন গুহর সঙ্গে কখনো নিশীথ প্রামাণিক, কখনো সুকান্ত মজুমদারের বাগযুদ্ধ চলছে কারুর না কারুর সঙ্গে। এই বাগযুদ্ধ চালিয়ে যাওয়াটাও কি খুব বেশি জরুরি? মানে নাকি সেটা বাকযুদ্ধ অবস্থান- মানে কি, ধরো 19 মার্চ হুম। আমার জন্মদিন, হুম। সেদিন আমার বন্ধু বান্ধব বা আমার যারা সহকর্মী তারা আমাকে নানাভাবে নানা জায়গায় সম্বর্ধনা দিচ্ছে। আমি চৌপুতিতে দাঁড়িয়েছিলাম দিনাটা মেইন, সেখানে হঠাৎ ওই বিজেপির জেলা সভাপতি, তারপর নিশীথ প্রামাণিক, ওদের কনভয় আসছিল, ওখানে আমি দাঁড়িয়েছিলাম কিছু, ওরা হঠাৎ গাড়ির থেকে নেমে আক্রমণ শুরু করলো। তো আমি কি করব? দুটো রাস্তা ছিল, একটা পালিয়ে যাওয়া, আর একটা মার খেয়ে, আমার কর্মীরা মার খেতে আমি চুপচাপ দাঁড়িয়ে একেবারে হই হই করে পাল্টা ইয়ে করে পিছিয়ে দিলাম ওদের। পাল্টা অ্যাকশনে আপনিও নাম হ্যাঁ, আমার লোকজন কম ছিল, তারপরে ওই দেখে সব দলে দলে আসতে শুরু করলো। ওরা তখন পিছু হটলো, কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের সহায়তায়। সেদিন যদি আমি পিছিয়ে যেতাম, সেদিন যদি আমি ওখান থেকে সরে যেতাম, তাহলে আমি এটা বলতে পারি যে 2024 সালের লোকসভা নির্বাচনে আমরা জিততে পারতাম। এই ফর্মুলা আপনি বিশ্বাস করেন যে আপনাদের কর্মী সমর্থককে যদি মারে তাহলে পাল্টা মার দিতে হবে? তা কি হবে? সেখানে কি ফুল দিয়ে পুজো হবে? আমার কর্মীদের কেউ মেরে দিয়ে বেরিয়ে যাবে, বা আমার কর্মীরা মার খেয়ে ঘরে বসে কাঁদতে থাকবে, আমি কি বলবো যে ঠিক আছে বাবা, চোখের জল মুছে আবার ভোটের কাজে নেমে যায়? তো দিনহাটাতে এবার খেলা হবে? দিনাটাতে অনেক দিন থেকে খেলা হচ্ছে, তো কোনো তো অসুবিধা নেই। আপনি ক্যাপ্টেন হিসেবে সেই খেলাটা তো অনেক দিন ধরেই দিনহাটাতে খেলছেন, এবারের ইলেকশনে এখন কিভাবে? কোচ হয়ে যাওয়ার বয়সে। রাজনীতির গলিতে শর্ত থাকে না কোনো গতে বাধা নিয়ম। নিজেই নিজে ট্রেন্ড সেট করেছেন দিনহাটার উদয়ন। রাজ্যে তিনি পরিচিত তার কথা, তার ইমেজে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।